আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো জৈব রসায়নটাকে নিয়ে। কথা বলবো বলতে আমরা আজকে এটাকে পোস্টমর্টেম করব, বাংলা যেটাকে বলা হয় ময়নাতদন্ত। তো ময়নাতদন্ত বলতে তোমরা কী বোঝো সেটা তোমরা সবাই জানো, যে যখন একজন মানুষ মারা যায় বা কোনো কিছু একটা মারা যায়, তো সেটা কেন মারা গেল, কী কারণে কী প্রবলেম হয়েছিল, সেটা কিন্তু কী করে, সেটাকে কেটে কেটে তারপর ভিতরে কোথায় কী প্রবলেমটা হয়েছিল সেটা কিন্তু তারা কী করে, তারা সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে যে এই কারণে এটা হয়ে সমস্যাটা হয়েছিল। তো আজকে আমরা ঠিক এই কাজটাই করব। আমরা এই জৈব রসায়নটাকে নিয়ে ঠিক এভাবে কাটাছেড়া চুলচেরা বিশ্লেষণ করব। এই বিশ্লেষণ করার কারণটা কি? কারণটা হচ্ছে যে ম্যাক্সিমাম মেসেজগুলো এখন আসতেছে আমার এখানে, যে স্যার জৈব রসায়নটাকে স্যার যদি একটু গুছিয়ে দিতেন তাহলে স্যার খুব ভালো হতো। আমরা স্যার এখানে ওইখানে এভাবে পারি, দেখা গেছে যে এখানে আমরা অ্যালকোহল পারি, এখানে আমরা গ্রিনাইট বিকারক পারি, আপনি স্যার বেঞ্জিন পড়ালেন, বেঞ্জিনটা স্যার আমরা পারি। তো কিন্তু স্যার একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তো যদি স্যার একটু গুছিয়ে দিতেন। আমিও চিন্তা করলাম, হ্যাঁ আসলেই তো বাচ্চারা তো আসলে এটা ঠিকমতো গুছাতে পারতেছে না, তাহলে আমি একটু এক কাজ করি, আমি একটু ওদেরকে একটু হেল্প করি, আমি ওদেরকে একটু সেটা গুছিয়ে দিই। তো এখন এই যে গুছিয়ে দেওয়ার আগে, আমি ক্লাসটা শুরু করার আগে তোমরা যারা আমার এই ক্লাসটি করছো তারা একটু কষ্ট করে সাবস্ক্রিপশান বাটনে একটু ক্লিক করে দাও। তোমার একটা সাবস্ক্রিপশান আমার জন্য সেটা একটু আগ্রহ তৈরি করবে, যে আমার সাবস্ক্রাইবার বাড়তেছে, স্টুডেন্টরা আগ্রহী আছে, তারা পড়াশোনা করতেছে। তো ঠিক আছে, আসলে ভিডিওগুলো তো তোমাদের জন্য তৈরি করা হয়, তাহলে তোমাদের জন্য আমি এত কষ্ট করতেছি, আর তোমরা একটা ক্লিক করতে পারবে না, তোমরা একটু লাইক বাটনে ক্লিক করতে পারবে না, তোমরা একটু কমেন্ট করে জানাতে পারবে না, তাহলে তো সেটা তো হইলো না, তাই না? তো অনেকে সেটা করো আর তোমরা সেটা করবে। তো যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি হচ্ছে আমাদের জৈব রসায়নের পোস্টমর্টেম। তো এখন জৈব রসায়নের আমরা কী দিয়ে তাহলে শুরু করতে পারি? আমরা প্রথমে শুরু করব হচ্ছে নাম্বার 1। এই নাম আমি কিন্তু টপিক বাই টপিক তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা কি করবা, এই টপিক বাই টপিক তোমরা ধরে ধরে একদম পড়বা, যে আমরা আজকে এটা পড়বো, প্রথম টপিক আমাদের এটা থাকবে, দ্বিতীয় টপিকে আমরা এটা থাকবে, তৃতীয় টপিকে আমাদের এটা থাকবে, চতুর্থ টপিকে আমাদের এটা থাকবে। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা টপিক দেখব। তারপরে আমি আজকে আলোচনা করব এর ভিতরে যে আমাদের কোয়েশ্চেনগুলো আসে, আমাদের কী কী কোয়েশ্চেনগুলো ভিতরে আসে, প্রশ্নগুলো কীভাবে হয়, আমাদের সৃজনশীল প্রশ্নটা কীভাবে হয়, ঠিক আছে? আমি সবগুলো বিষয় নিয়ে কথা বলবো, তাই ক্লাসটা একটু মনোযোগ সহকারে করতে হবে, ঠিক আছে? তোমাদের 1 নম্বর অপশন যেটা থাকবে সেটা হচ্ছে যে জৈব যৌগের ইতিহাস, জৈব যৌগের ইতিহাস। ইতিহাস বলতে জৈব যৌগটা কাকে বলে, জৈব যৌগটা কোথা থেকে আসছে। যেমন আমরা জানি প্রাণশক্তি মতবাদ, পর সেখান থেকে ফ্রেডরিক ভোলার, তিনি অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তিনি ইউরিয়া প্রস্তুত করেন। তো সেইভাবে পরবর্তীতে আধুনিক মতবাদ যেটা আসছে, এবং ফ্রেডরিক ভোলার হচ্ছেন জৈব রসায়নের জনক, এই বিষয়গুলো। এবং জৈব যৌগের সংখ্যা আমাদের এই পৃথিবীতে এত বেশি কেন, প্রায় 80 লক্ষেরও বেশি জৈব যৌগের সংখ্যা, অথচ যেখানে অজৈব যৌগের সংখ্যা আমাদের 1 লক্ষেরও মতো না। তো এই যে টপিকগুলো, এই যে বিষয়গুলো, এটা হচ্ছে জৈব যৌগের ইতিহাস। এখন এইটা আমাদেরকে পড়তে হবে। কেন পড়তে হবে? তোমরা একটা বিষয় মাথায় রাখবা, যে আমরা যদি শুধুমাত্র পরীক্ষার জন্য পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা কখনোই ভালো কিছু শিখতে পারবো না। আমাদেরকে বেসিকটা তৈরি করার জন্য, বেসিকটাকে স্ট্রং করার জন্য পড়তে হবে, তাহলে দেখা যাবে পরীক্ষা আমাদের কি এমনিতেই ভালো হবে। তো এইটা হচ্ছে আমাদের বেসিকটাকে স্ট্রং করে দেবে, জৈব যৌগটা কীভাবে আসছে, কোথা থেকে আসছে, এটা যদি আমরা পারি। এরপরে আমরা কি দেখব? আমরা দেখব যে জৈব যৌগ বলতে আমরা কি বুঝি, হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? জৈব যৌগ, হাইড্রোকার্বন, হ্যাঁ, জৈব যৌগের শ্রেণী বিভাগ, জৈব যৌগ তাদের শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে আমাদের এখানে আর কি আছে, আমাদের এখানে আছে হচ্ছে তোমার জৈব যৌগের শ্রেণী বিভাগ, তারপর আসা হচ্ছে আমাদের নামকরণ, হ্যাঁ। তো জৈব যৌগের নামকরণ, এবং হচ্ছে শেষে আছে আমাদের এখানে সমানতা। আমি তোমাদেরকে একটু সংক্ষেপে সবগুলো টপিক একটু বলে দিই। এখানে একটু লাইট পড়ে যাচ্ছে তাই দেখা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি এটা হচ্ছে শ্রেণী বিভাগ। তো আমি একটু বলে দিই তোমাদের এখানে, এর মধ্যে এইগুলো তো আছেই, জৈব যৌগ সংজ্ঞা, এর মধ্যে আর কিছু টপিক আছে, যেমন কার্যকরী মূলক বলতে আমরা কি বুঝি, সমগোত্রীয় শ্রেণী বলতে আমরা কি বুঝি, এগুলো একটু ভিতরে তোমরা এগুলো পড়ে নিবে। তো মূল টপিক যেটা সেটা হচ্ছে নামকরণ। এখন নামকরণ আমরা স্যার কী পড়বো? নামকরণ তো স্যার অনেক বিশাল বড় একটা টপিক, কিন্তু আসলে নামকরণে তো বিশাল টপিক না,
এত বিশাল টপিক না। তোমরা নামকরণ কার কার শিখবা? তোমরা নামকরণ শিখবা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আমি আবার বলছি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তারপরে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, অ্যামিন, ইথার, এস্টার, অ্যামাইড। কটা হলো? 4 4 8 3 11টা। এই 11টা যৌগের নামকরণ যদি তোমরা পারো, বেশ, তোমার ইন্টারমিডিয়েটের জন্য এনাফ। আমি তোমাদেরকে আরেকবার বলছি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন 3টা, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে ইথার, তারপরে এস্টার, তারপরে অ্যামাইড। ঠিক আছে? ইথার, এস্টার, অ্যামাইড আর হচ্ছে অ্যামিন। এই হচ্ছে মোট 11টা। তো তোমরা এই নামকরণগুলো পড়বা। আর এখানে যেটা পড়বা সেটা হচ্ছে সমানতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন হয় সমানতা থেকে। সমানতা এখানে আমরা জানি আমাদের 2 ধরনের সমানতা আমরা পাই, সেটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। তো এই সমানতা থেকে কিন্তু আমাদের একটা পূর্ণ 10 নম্বর সৃজনশীল প্রশ্ন হতে পারে। কীভাবে হতে পারে? তোমরা দেখবে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা যেটাকে আমরা বলি, সেটা 2 ধরনের। একটা হচ্ছে জ্যামিতিক বা সিস্টান সমানতা আর একটা হচ্ছে আলোক সমানতা। আমাদের এখানে প্রশ্ন আসে যে জ্যামিতিক বা সিস্টান সমানতা কারা প্রদর্শন করে এবং আলোক সমানতা কারা প্রদর্শন করে। একটা উদ্দীপক দিয়ে সেটা পরে বলে উদ্দীপকে উল্লেখিত যৌগসমূহের মধ্যে কোনটি জ্যামিতিক বা সিস্টান সমানতা প্রদর্শন করে ব্যাখ্যা করো। তখন তোমাকে কিন্তু কী করতে হয়? সেখান থেকে কোয়েশ্চেনগুলোকে বেছে বেছে বের করতে হয় যে সে দিবে সে দিবে না। এখন আমরা যদি এই বিষয়গুলো ভালো করে না জানি তাহলে কিন্তু আমরা সেখান থেকে ধরতে পারবো না। তাই তোমরা ক্লাস 1-এর মধ্যে কী রাখবে? এই সবগুলো টপিক রাখবে, যাতে করে সবগুলো টপিক তোমরা প্রথমে ভালো করে পড়বে। তো যখন তোমাদের এই টপিকগুলো কমপ্লিট, তখন তোমরা 2 নম্বরে চলে যাবে। কিছু বেসিক প্রশ্ন এবং আমাদের কিছু কোশ্চেন আছে, প্লাস আমরা আমাদের মূল অংশে চলে যাব। তো বেসিক প্রশ্নগুলো কী কী আছে এখানে? বেসিক প্রশ্ন আছে হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, কেন্দ্রাকর্ষী বিকারক, মুক্তমূলক। আমি লিখে দিচ্ছি, ইলেকট্রন আকর্ষী ও কেন্দ্রাকর্ষী বিকারক, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। আর কি আছে? আর আছে হচ্ছে আমাদের কার্বনিয়াম এবং কার্বনায়ন। এই টপিকগুলো আছে, এইগুলো আমাদেরকে পড়তেই হবে। কেন পড়তে হবে? কারণ এইগুলো হচ্ছে আমাদের বেসিক। আমাদের বেসিকটাকে স্ট্রং করতে হলে আমাদেরকে এগুলো পড়তে হবে। যেমন কার্বন আয়ন তুমি বুঝো না, তুমি কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, কার্বন যে ধনাত্মক আয়নটা আছে তুমি সেটা বুঝো না, তাহলে তো হবে না। তোমাকে এগুলো কী করতে হবে? তোমাকে এগুলো পারতেই হবে, এইটার কিন্তু কোনো বিকল্প নেই। মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল তুমি বুঝো না, তাহলে তোমার হবে না। তোমাকে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক বলতে তুমি কী বুঝো, তোমাকে সেটা পারতে হবে। ইলেকট্রন আকর্ষী এবং কেন্দ্রাকর্ষী বিকারক, এইটা তো একেবারে মানে কি বলবো, এইটা ছাড়া কোনোভাবেই সম্ভব না তোমার কেমিস্ট্রি পড়াটা, যোগাসন পড়া সম্ভব না। কেন সম্ভব না স্যার? কারণ এই জন্য সম্ভব না, আমরা কিন্তু এখানে অনেকগুলো বিক্রিয়া পড়বো। কী কী বিক্রিয়া? আমাদের পড়বো হচ্ছে সংযোজন বিক্রিয়া, পড়বো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া, পড়বো আমরা হচ্ছে অপসারণ বিক্রিয়া। এবং এই প্রত্যেকটারই কিন্তু তোমার কি আছে? ইলেকট্রন আকর্ষী সংযোজন, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, কেন্দ্রাকর্ষী সংযোজন, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, অর্থাৎ এইগুলো আমাদের আসবে। তো এখন যদি আমরা ইলেকট্রন আকর্ষী আর কেন্দ্রাকর্ষী বিকারক না বুঝি, তাহলে কিন্তু আমরা এগুলো পারবো না। সো তুমি যদি যোগাসন ভালো করতে চাও, তাহলে তোমার কিন্তু অবশ্যই এদের সময় তোমার কী করতে হবে? ভালো ধারণা থাকতে হবে, তোমাকে এদেরকে পড়তে হবে। এইটার পড়া ছাড়া কিন্তু তোমার ভালো করা সম্ভব না। ঠিক আছে? তো গেল এইগুলা। দ্বিতীয় ধাপে এইগুলো তো আছে, এইগুলো হচ্ছে বেসিক, এইগুলো বেসিকের জন্য পড়বা। তারপরে তোমরা কী কী শিখবা? তোমরা শিখবা হচ্ছে সংযোজন বিক্রিয়া। আমি লিখে দিচ্ছি এখানে, দেখো, সংযোজন বিক্রিয়া। তারপরে পড়বা হচ্ছে তোমরা প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে তোমরা পড়বা হচ্ছে অপসারণ বিক্রিয়া। দেখো, আমরা কিন্তু চলে যাচ্ছি মূল জৈব রসায়ন, মূল জৈব যৌগ আমরা চলে যাচ্ছি। এখন স্যার দ্বিতীয় টপিকে স্যার কি এতগুলো একসাথে পড়া সম্ভব? উত্তর হচ্ছে না। একসাথে দ্বিতীয় টপিকে এতগুলো পড়া সম্ভব না।
তাহলে স্যার এখানে আমরা কী করবো, এখানে আমরা করবো কি, আমরা প্রথমে সংযোজন বিক্রিয়াটা নিব। এইগুলো যখন আমরা পড়ে ফেলবো, পড়ার পরে আমরা কী করবো, আমরা সংযোজন বিক্রিয়ায় ঢুকবো। সংযোজন বিক্রিয়া ঢোকার পরে এই সংযোজন বিক্রিয়াটা আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। কি কি? একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী সংযোজন, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী সংযোজন, আর একটা হচ্ছে আমাদের কেন্দ্র আকর্ষী সংযোজন। এখন এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, আমাদেরকে এগুলো আলাদা আলাদা পড়তে হবে। যেমন এখানে কি প্রশ্ন আছে, এখানে প্রশ্ন হচ্ছে মার্কনিকভ নীতি আছে, এখানে মার্কনিকভ নীতি আছে, এখানে বিপরীত মার্কনিকভ নীতি আছে, এখানে বিপরীত মার্কনিকভ নীতি। আমরা যদি একসাথে পড়ে ফেলবো, যদিও দুইটা আলাদা টপিক আছে, কিন্তু আমরা যদি একসাথে পড়ে ফেলবো। এখানে মার্কনিকভ, বিপরীত মার্কনিকভ নীতি আছে, ওজন সংযোজন আছে, এখানে অ্যালকিনের ওজন সংযোজন আছে, ঠিক আছে। তো এখন এরপরে এই যে ইলেকট্রন সংযোজন বিক্রিয়া, এর একটা কৌশল আছে। তার মানে মোট কথা হচ্ছে এইখানে যে টপিকগুলো আছে আমরা করবো কি, এখানে এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে পড়বো, তাহলে আমাদের পড়াটা কিন্তু গুছানো হবে। দেখো আমি কিন্তু আজকে তোমাদেরকে পড়াচ্ছি না, আজকে কিন্তু তোমাদেরকে আমি শুধু গুছিয়ে দিচ্ছি যে আমরা কীভাবে পড়বো। আমাদের কাছে যে মনে হয় যে জৈব রসায়নটা কি এলোমেলো, কিন্তু যদি তুমি এই সিরিয়াল ধরে পড়ো কখনো তোমার সে এলোমেলো মনে হবে না, তুমি একদম সিরিয়ালি তুমি পড়তে পারবা। তাহলে গেল ইলেকট্রন সংযোজন। এরপরে তুমি যদি এখানে আসো কেন্দ্র আকর্ষী সংযোজন, এখানে আমাদের একটা বিক্রিয়ায় আসে যে কেন্দ্র আকর্ষী সংযোজন বিক্রিয়া বলতে আমরা কি বুঝি, এবং এখানে যে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে যে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইড সমূহ কিটোন অপেক্ষা অধিক সক্রিয়। আমি আবারও বলছি, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইড সমূহ কিটোন অপেক্ষা অধিক সক্রিয়। এই জাতীয় যে প্রশ্নগুলো আসে, কেন্দ্র সংযোজন বিক্রিয়ার যে কৌশল, তোমরা এইগুলো এখানে শিখবা। তাহলে আমরা যদি আলাদা আলাদাভাবে এর ইলেকট্রন সংযোজন এবং কেন্দ্র সংযোজন পড়ে ফেলি, আমাদের সংযোজন বিক্রিয়া কমপ্লিট। তাহলে আমাদের এই বিক্রিয়া কমপ্লিট। আমরা এরপরে কী করবো, যাবো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এইটাকেও আমাদের দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে কি, আমাদের এর মধ্যে একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, আর একটা হচ্ছে আমাদের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। এই যে দেখো আমরা আমাদের মূল জায়গাতে চলে আসতেছি। দেখো ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের এখন কি আছে, আমরা কিন্তু বেঞ্জিনে কিন্তু এটা পড়ছিলাম। আমাদের এখানে আছে 5টা বিক্রিয়া। কয়টা বিক্রিয়া আছে এখানে? আমাদের 5টা বিক্রিয়া আছে। কি কি বিক্রিয়াগুলো আছে আমাদের এখানে আছে হচ্ছে নাম্বার 1 ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, নাম্বার 2 ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, নাম্বার 3 নাইট্রেশন, নাম্বার 4 হেলোজিনেশন, নাম্বার 5 সালফোনেশন। তো এই যে 5টা বিক্রিয়া, যেইগুলো আমরা আমাদের বেনজিন, আমাদের যে লাস্ট যে ক্লাসটা আমি তোমাদেরকে আপলোড করেছি বেনজিনের যে 14 গোষ্ঠীতে, সেখানে আমি এটা দেখিয়েছি। বেনজিনের যে বাচ্চা কাচ্চা, সেখানে আমি তোমাদের দেখিয়েছি যে আমরা কিন্তু এগুলো ওখানে পড়েছি। তার মানে দেখো ওই বেনজিন মানে একটা জায়গায় ভালো করে পড়লে কিন্তু আরেকটা জায়গায় কিন্তু এমনিতে চলে আসে, ঠিক আছে। সেই জন্য কিন্তু এটা আলাদাভাবে আমাদের আসলে পড়তে হয় না। তো আজকে তো গুছাচ্ছি, তো গুছিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো এটা। তো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন তোমরা ভালো করে পড়বো। পড়তে গেলে কী পড়বা? এখানে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন, হেলোজিনেশন, 5টা বিক্রিয়া পড়বা। এবং কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন এখানে আছে জাস্ট 2টা বিক্রিয়া। কী কী? একটা হচ্ছে SN1 আর একটা হচ্ছে SN2। এখন তোমরা এখানে কী কী পড়বা? তোমরা পড়বা SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া তোমরা বলতে কি বুঝো এবং এদের ক্রিয়া কৌশলটা কি। আর এখানে কি পড়বা? এই যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, হেলোজিনেশন যা আছে এদের কি বলবো? মেকানিজম বা ক্রিয়া কৌশলটা পড়বা। এবং যেই প্রশ্নগুলো পরীক্ষায় যদি আমরা ভালো করে এখানে পড়ে ফেলি, তারপর একদম দেখতে পাবো, বুঝতে পারবো যে আমাদের পরীক্ষা আসলে কী কী কোয়েশনগুলো আসে, কীভাবে আসে। তো এখন এইভাবে যদি আমরা পড়ি, দেখো কত সহজ হয়ে যায়। তো গেল আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, চলে গেল, ব্যাস। এখানে আমার কিন্তু আর কিছু নাই, চলে গেলাম হচ্ছে আমরা অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়াতে 3টা অংশ আছে। এটাকে আমরা 3টা অংশ আমরা যদি বিভক্ত করি, যে মূলত দুইটা অংশ, একটা হচ্ছে তোমার E1 বিক্রিয়া আর হচ্ছে তোমার E2 বিক্রিয়া। একটা হচ্ছে একাণবিক অপসারণ আর একটা হচ্ছে দ্বিআণবিক অপসারণ। আর মাঝখানে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে সেইজেফ নীতি।
সেইজেফ নীতি, যেটা অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন যদি আমরা এভাবে সংযোজন, প্রতিস্থাপন আর অপসারণ বিক্রিয়াটা পড়ে ফেলি, আমাদের কিন্তু 50% কাজ কিন্তু কী হয়ে যায়, সহজ হয়ে যায়। 50% কাজ কিন্তু আমাদের কী হয়ে যায়, সহজ হয়ে যায় এই তিনটে বিক্রিয়া পারলে। কারণ আমি নিশ্চিত, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, এই যে টপিকগুলো আমরা আলোচনা করলাম, যদি তোমরা যদি এইগুলো পারো, 10 নম্বরের একটা সৃজনশীল প্রশ্ন 100তে কমন পড়বে। তুমি এখান থেকে পাইবাই, তোমার প্রশ্ন হবেই 10 নম্বরের একটা সৃজনশীল প্রশ্ন। তো তুমি এখান থেকে তুমি এটাকে ভালো করে পড়বা। এরপরে আমরা যেই টপিকটাতে চলে যাব 4 নম্বরে, আমি একটু মুছে ফেলতেছি এগুলো। 4 নম্বরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে, এটা গেল 1, 2, পরে তোমরা এখানে অনেক লম্বা ক্লাস হবে। 3 নম্বরে সেটা হচ্ছে অর্থ, প্যারা এবং মেটা নির্দেশক। অর্থ, প্যারা এবং মেটা নির্দেশক। যে অর্থ প্যারা নির্দেশক বলতে আমরা কি বুঝি, মেটা নির্দেশক বলতে আমরা কি বুঝি, হ্যাঁ, কোন মূলকটা অর্থ প্যারা নির্দেশক, কোন মূলকটা মেটা নির্দেশক এবং কেন, এইগুলো তো আমরা পারবই, এগুলো পারতেই হবে। কিন্তু পরীক্ষা সরাসরি কিন্তু এগুলো আসবে কম। অথবা যদি স্যার মনে করে যে না, স্যার অনেক দয়ালু, যে তোমাকে তারা কী করলো, সরাসরি প্রশ্ন করে ফেললো যে বেনজিন বলে ওএস মূলকের কী প্রভাব রয়েছে। ওএস মূলক কী মূলক, স্যার এটা একটা অর্থপ্রাণ নির্দেশকমূলক। তো যদি সরাসরি প্রশ্নটা এভাবে করে যে বেনজিন বলে ওএস মূলকের কী প্রভাব রয়েছে ব্যাখ্যা করো, তাহলে মনে রাখবা ইউ আর সো লাকি, তুমি অনেক অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী, কারণ হচ্ছে সহজ প্রশ্ন করছে তোমাকে। তাহলে স্যার এখানে প্রশ্নগুলো কঠিন কী আসতে পারে, কঠিন প্রশ্ন আসতে পারে যে এমিনোমূলক আমরা জানি, এমিনোমূলক বন্ড NH2, সে হচ্ছে একটা অর্থপ্রাণ নির্দেশক, কিন্তু এর নাইট্রেশনটা কী করে, মেটাস্থানে ঘটে। এমিনোমূলক অর্থপ্রাণ নির্দেশক হওয়া সত্ত্বেও এর নাইট্রেশনটা কোথায় ঘটে, মেটাস্থানে ঘটে। কেন ঘটে, এটা হচ্ছে ব্যতিক্রম প্রশ্ন। যে ক্লোরিন মানে হেলোজেন পরমাণু সমূহ, এরা কিন্তু মূলত মেটা নির্দেশক, মূলত এরা কি হেলোজেন পরমাণু সমূহ মূলত হচ্ছে এরা, হেলোজেন পরমাণু সমূহ মূলত হচ্ছে এরা বলয় নিষ্ক্রিয়কারী মূলক। হেলোজেন পরমাণু সমূহ মূলত এরা হচ্ছে বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তো বলয় নিষ্ক্রিয়কারী মূলক যারা, তারা কী করে, মূলত ওই যৌগ থেকে ইলেকট্রনগুলোকে টেনে নিচের দিকে নিয়ে নেয়। তো নিয়ে নিলে তো তোমার সাধারণত এরা কী হয়, মেটা নির্দেশক হয়। কিন্তু হেলোজেন পরমাণু, ধরো ক্লোরিন, এই ক্লোরিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক হওয়া সত্ত্বেও সে অর্থপ্রাণ নির্দেশক কেন, এই প্রশ্নগুলো আমাদের আসে। এগুলো হচ্ছে ব্যতিক্রম প্রশ্ন। ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমাদেরকে এইগুলো ভালো করে পড়তে হবে, এইগুলোর পাশাপাশি আমাদেরকে ওইগুলো ভালো করে পড়তে হবে। তাহলে তোমরা 3য় ক্লাসে অর্থপ্রাণ নির্দেশক নিয়ে এসে যা আছে তোমরা কী করবা, ডিটেলসটা এখানে শেষ করে ফেলবা। তো এইটা যদি আমাদের হয়ে যায়, এইটা হয়ে গেলে আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে বিভিন্ন ধরনের প্রস্তুতিতে। বিভিন্ন ধরনের প্রস্তুতি, তবে বিভিন্ন ধরনের প্রস্তুতিতে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো 4 নম্বরে তোমরা রাখবো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের যৌগটা, সেটা হচ্ছে বেনজিন। এই বেনজিনকে তোমরা রাখবা। আমি তোমাদেরকে যেখানে পড়াইছি হচ্ছে বেনজিনের 14 গোষ্ঠী, মানে বেনজিনের গাঠনিক সংকেতটা কি, বেনজিনের সংকরায়নটা কি, বেনজিনের কোথাও কী কী যৌগ থেকে বেনজিন প্রস্তুত করা যায় এবং বেনজিন থেকে কী কী যৌগ প্রস্তুত করা যায়, এটা রেখে দেবো হচ্ছে তোমরা 4 নম্বরে। কারণ এটা যখন আমরা এখানে পড়বো, আমরা কিন্তু অলরেডি পারবো, কারণ হচ্ছে এই যে সংযোজন প্রতিস্থাপন কিন্তু আমরা অনেকগুলো প্রস্তুতি তার দেখে এসে পড়ছি। তো যখন বেনজিনটার আমরা বিস্তারিত এখানে পারবো, বেনজিনের বিস্তারিত বলতে কিন্তু এখানে বেনজিন একটা এরোমেটিক যৌগ, সেটা চলে আসবে। বেনজিন একটি এরোমেটিক যৌগ, কেন এরোমেটিক যৌগ এটাও চলে আসবে। তার মানে তুমি কিন্তু এখানে বেনজিন পড়লে ওই যে এরোমেটিক যৌগের যে বিষয়টা বাকি ছিল সেটা কিন্তু এখানে চলে আসতেছে। এবং এখানে বেশ কিছু কোশ্চেনও আছে আমাদের, যে বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ, এর অণুতে 3টি দ্বিবন্ধন বিদ্যমান, সেটা ব্যাখ্যা করো। ঠিক আছে, বা সংযোজন বিক্রিয়াতে চলে যাবে, সংযোজন বিক্রিয়া ইকুয়েশনটা ওখানে আসতে পারে। তো এইভাবে তোমরা বেনজিনটা পড়ে রাখবো হচ্ছে 4 নম্বরে, এবং এটা অনেক বড়োভাবে শিখবা, যে তার অনেকগুলো প্রস্তুতি আছে, এটা পড়বা। তারপরে 5 নম্বরে চলে যাবো হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতি। কারণ কি, কারণ তোমরা এইটা পর ভালো করে, এইটা আমাদের লাগবে। অ্যালকেনের মধ্যে কিছু বিক্রিয়া আছে ইম্পর্টেন্ট, অ্যালকেনে কিছু বিক্রিয়া আছে ইম্পর্টেন্ট, অ্যালকাইনে কিছু বিক্রিয়া আছে ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের লাগবেই, একেবারে লাগবে, এরকম কোনো বিকল্প নাই। তোমরা ঠিক এইভাবে গুছিয়ে ধীরে ধীরে পড়তে থাকবা। তারপরে আমরা চলে যাব হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি।
অ্যালকোহল প্রস্তুতি। এখন অ্যালকোহল যদি যাই তাহলে তো এখানে অনেক বড় কিছু চলে আসে, অনেকগুলো টপিক চলে আসে। কী কী টপিক চলে আসে? যে অ্যালকোহল প্রস্তুতি, কীভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল চিনব, 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য কীভাবে করা যায়। অর্থাৎ এটার একটা ডিটেলস আমরা কিন্তু এখানে পাবো বা আমাদেরকে এটা কিন্তু পড়তে হবে। অর্থাৎ এটা কিন্তু কোনো বিকল্প নাই যে অ্যালকোহল সমনিরপেক্ষ কিন্তু ফেনল অম্লধর্মী কেন, এই কোয়েশনটা কিন্তু এখানে চলে আসে। তার মানে এরপর শুধু এইটাই না, আমরা এখানে আরও অনেক কিছু দেখতে পাবো যে অ্যালকোহল যখন আমরা পড়বো। তো যাই হোক, তোমরা পড়বে এভাবে, আমি জাস্ট গুছিয়ে দিতেছি। আর পরবর্তী হচ্ছে অন্যদিন, বা আমি এইগুলো অলরেডি ক্লাস আপলোড দিয়ে রাখছি, তোমরা চাইলে ওখান থেকে ক্লাসটা করে আসতে পারো। আজকে জাস্ট গুছিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। তাহলে অ্যালকোহল প্রস্তুত করবা, তারপরে এখানে পড়বো হচ্ছে অ্যালডিহাইড প্রস্তুতি, অ্যালডিহাইড পর্ব তোমার কিটোন প্রস্তুতি, তোমরা পর্ব হচ্ছে এখানে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি। এখন দেখো, যখন তোমরা এই প্রস্তুতিগুলো পড়বা তখন কিন্তু আসলে প্রশ্নগুলো চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। যেমন আমি যে অ্যালকোহলে আলোচনা করলাম, যদি একটু আমি অ্যালডিহাইড এবং কিটোন নিয়ে আলোচনা করি। অ্যালডিহাইড কিটোন এরা উভয় হচ্ছে আমাদের কার্বনিল মূলক যুক্ত যৌগ, মানে কার্বনিল যৌগ। তো কার্বনিল যৌগের মধ্যে এই অ্যালডিহাইড সমূহ কিটোন অপেক্ষা অধিক সক্রিয়, এবং অ্যালডিহাইড কিটোন তুমি পার্থক্য করবা কেমনে? ওই যে টলেন বিকার এবং ফেলিং দ্রবণ দ্বারা, টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ দ্বারা তোমাদের পার্থক্য করা যায়। ঠিক আছে? তো এই যে বিষয়াদি আছে, বুঝছো, তোমরা একটু জাস্ট একটু কষ্ট করলে তোমরা কিন্তু কী করতে পারবা, এগুলো তোমরা পড়তে পারবা এবং তোমরা দেখবা এগুলো আসলে সরাসরি তখন চলে আসবে। অ্যালডিহাইড প্রস্তুত করবা, কিটোন প্রস্তুত করবা। কোথা থেকে করা যায়? এটা ইথেন থেকে করা যায়, এটাকে প্রোপান থেকে যে করা যায় হচ্ছে কিটোন। মানে এগুলো খুব সহজ। ঠিক আছে? খুব সহজ, আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করতে পারি। এরপরে 2 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকোহল নিলে হবে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল নিলে হবে কিটোন। মানে বিভিন্ন ধরনের প্রস্তুতি আছে, তোমরা এগুলো দেখবা। কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি, যদি আমরা এখানে আসি, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড লিখে নেই, অ্যাসিড। তো এদের অ্যাসিডের প্রস্তুতির ক্ষেত্রে আমরা কি দেখব? কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায়। এরপরে এখানে প্রশ্ন আসছে যে মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এরা তো কার্বক্সিলিক অ্যাসিড, এর মধ্যে সক্রিয়তার ক্রম, যে ক্লোরোইথানোয়িক অ্যাসিড, ডাইক্লোরিথানোয়িক অ্যাসিড, ট্রাইক্লোরোইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এদের সক্রিয়তার ক্রম এটা পড়তে হবে। এখানে পড়তে হবে হচ্ছে মিথানোয়িক অ্যাসিড একাধারে অ্যাসিড এবং অ্যালডিহাইড দুইভাবে কাজ করতে পারে। কেন দুইভাবে সে কাজ করতে পারে, এটা আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? এটার পরে আমরা কি করব? আমরা 7 নম্বরে চলে আসবো হচ্ছে ইথারের প্রস্তুতি। ইথার আছে, আমাদের অ্যাস্টারের প্রস্তুতি আছে, আমাদের অ্যামিনের প্রস্তুতি আছে, আমাদের অ্যামাইড যৌগ মানে অ্যাসিড অ্যামাইড, এইগুলো। তো যদি আমরা এইগুলোতে আসি, তো আমাদের এখানে কী কী প্রশ্ন আমাদের আসতে পারে? যে ইথার প্রস্তুতি পড়ার পরে তুমি দেখবা যে সমভরের ইথার অপেক্ষা অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি কেন। হ্যাঁ, অ্যাস্টারের প্রস্তুতি আমাদের লাগবে। অ্যামিন তো অনেক ইম্পর্টেন্ট, যে অ্যামিনের প্রস্তুতি পড়বা। পরে সেখানে একটা আমাদের বিক্রিয়া আসে, কার্বিল অ্যামিন বিক্রিয়া বা কার্বিল অ্যামিন, এটাকে আবার বলা হয় তোমার কার্বিল অ্যামিন পরীক্ষা। হ্যাঁ, এটা আবার অ্যামিনের শনাক্তকরণ পরীক্ষা। ঠিক আছে? তারপরে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন আছে এখানে। আরেকটা বিষয় হচ্ছে যে অ্যামিনের ক্ষারধর্মিতা। হ্যাঁ, মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন। হ্যাঁ, এরপরে তোমার হচ্ছে অ্যামোনিয়া, অ্যানিলিন, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি, মানে এদের যে ক্ষার ধর্মের যে তুলনাটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবেই। হ্যাঁ, আবার এখানে চলে আসে তোমার যে ওই বললাম তো কার্বিল অ্যামিন বিক্রিয়া, এটা পড়বা। তো মোটামুটিভাবে যদি এগুলো পড়ো তাহলে কিন্তু আমাদের মূল অংশটা কিন্তু শেষ হয়ে যায়। ঠিক আছে? পরে কি থাকবে? পরে থাকবে হচ্ছে আমাদের ফেনল প্রস্তুতি থাকবে, আমাদের ফেনল প্রস্তুতি। তো তোমরা কী করবা? ফেনল প্রস্তুতিটা ভালো করে পড়বা, এটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করবা, কারণ উনি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পারসন এখানের। ফেনলটাকে তোমরা অবশ্যই তোমরা ভালো করে পড়বা। তো ফেনল পড়ার পরে কিছু ছোটো কিছু টপিক থাকবে, যেমন প্যারাসিটামল, হ্যাঁ, ডেটল, তোমার আছে হচ্ছে যে প্যারাসিটামল, ডেটল। এইগুলাই পরে যেগুলো একটা দুটো থাকবে, এগুলো যখন আমরা এগুলো পড়ে ফেলবো তখন দেখা যাবে যে ওইগুলো আমাদের এমনি হয়ে যাবে। যে অনেকগুলো টপিক যখন আমরা পড়ে ফেলবো তখন ছোটো যে 2টা টপিক থাকবে, এগুলো কোনো সমস্যা হবে না, আমরা ওইগুলো পরে পারবো। তো এইগুলো পড়ার পরে আমাদের বাকি একটা অংশ থাকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বিভিন্ন যৌগের পারস্পরিক রূপান্তর।
পারস্পরিক রূপান্তর, এটা তোমরা পড়বা। যেমন বেনজিন হতে টলুইন এবং টলুইন হতে বেনজিন, বেনজিন হতে ফেনল, ফেনল হতে বেনজিন, ঠিক আছে, ইথিন হতে ইথাইন, ইথাইন হতে ইথিন, মানে এই জাতীয় যতগুলো প্রস্তুতি আছে তোমরা যে স্যারের বই ফলো করো, হাজার স্যারের বই, লিঙ্কন স্যারের বই, বা সঞ্জিত কুমার গুহ স্যারের বই, যেই বই ফলো করো না কেন সেই বইয়ে যেই প্রস্তুতিগুলো আছে বা যেই আমাদের রূপান্তরগুলো আছে সেগুলো দেখবা। আর এর মধ্যে যেই বিষয়গুলো নিয়ে কথা এখনও পর্যন্ত হয় নাই, ইম্পর্ট্যান্ট বিষয়, আমাদের আবুল খায়ের সাহেব উনি একটা অ্যাড দিতেন আগে বিটিভিতে, আমরা ছোটোবেলা দেখতাম বিটিভির অ্যাডটা, তো সেখানে বলতেন যে আপনারা বলেন তো গাছ আমাদের কী উপকারে আসে। তো অনেকেই বলে যে গাছ আমাদেরকে কাঠ দেয়, গাছ আমাদেরকে জ্বালানি দেয়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো উনি তখন একটা কথা বলে, আপনারা তো আসল কথাটা কইলেন না, যে কী কথা? দমের কথা। তো দম মানে কি? দম মানে অক্সিজেন। তো গাছ আমাদের কী দেয়? গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে অক্সিজেন দেয়। তো এখন আমি তো এখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, এখানের ইম্পর্টেন্ট বিষয় একটা আছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বিক্রিয়া। তো কি কি বিক্রিয়াগুলো? যে বিক্রিয়াগুলো হচ্ছে ধরো আমাদের আছে এখানে হেলোফর্ম বিক্রিয়া, আমাদের আছে হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, আমাদের আছে হচ্ছে একটু বিক্রিয়া লিখে দিই, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, আমাদের আছে হচ্ছে কেনি-জারু বিক্রিয়া, আমাদের আছে হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, আমাদের আছে হচ্ছে এখানে রাইমার-টাইমেন বিক্রিয়া, আমাদের আছে এখানে কাপলিং বিক্রিয়া, আমাদের এখানে আছে হচ্ছে কুব বিক্রিয়া, আমাদের এখানে আছে হচ্ছে রোজেনমান্ড বিক্রিয়া, সহ বিভিন্ন ধরনের কিছু বিক্রিয়া আছে। আমি কিছু ইম্পর্টেন্ট কিছু বিক্রিয়ার কথা আমি তোমাদেরকে এখানে উল্লেখ করে দিলাম। এখন এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আসে, যেমন ধরো আমি একটু জাস্ট উদাহরণস্বরূপ একটা কথা বলি। হেলোফর্ম বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? হেলোফর্ম বিক্রিয়া কাকে বলে? তো এই হেলোফর্ম বিক্রিয়া নিয়ে যখন কথা বলবো তখন এখানে কিছু কোয়েশ্চেন চলে আসে যে ইথানেল হেলোফর্ম বিক্রিয়া দিলেও মিথানেল দেয় না কেন? মিথানেল দেয় না কেন? তো এই জাতীয় কিছু প্রশ্ন আছে। আবার ইথানল হেলোফর্ম বিক্রিয়া দেয়, কীভাবে দেয়, কেন দেয়? তো আমাদের কি করতে হবে? এই টপিকগুলো কিন্তু যখন আমরা এগুলো বলবো তখন এগুলো চলে আসবে। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কাকে বলে? দেখা গেছে ইথানল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়, কিন্তু মিথানেল দেয় না কেন? আবার মিথানেল কেনি-জারু বিক্রিয়া দেয়, কিন্তু ইথানেল দেয় না কেন? ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের কি করতে হবে? ভালো করে পড়তে হবে। এখন আমরা যেই কথাটা বলবো এই সবগুলোর মধ্যে একটা যদি আমরা কম্বিনেশন করি, সবগুলোতে কিন্তু আমরা একটার সাথে কিন্তু আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। যেমন দেখো এখানে একটা কথা বলি তোমাদেরকে, এই যে পারস্পরিক রূপান্তর যদি আমরা দেখি, তা পারস্পরিক রূপান্তরের ক্ষেত্রে কিন্তু মেন প্রোডাক্টটা হচ্ছে বেনজিন। তো আমরা যখন এইখানে বেনজিনের বিস্তারিত পড়ে ফেলবো তখন কিন্তু অনেকগুলোই রূপান্তর এখানে কমপ্লিট হয়ে যায়, আমাদের সহজ হয়ে যায়, আমাদের পড়া অলরেডি হয়ে যায়। ঠিক আছে, এরপরে ধরো আরও যেমন আছে এখানে যে ক্লিমেনসন বিজারণ, যখন তুমি এখানে অ্যালকেনের প্রস্তুতি আছে তখন কিন্তু তোমার এই ক্লিমেনসন বিজারণ পড়া হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা আগেই কিন্তু অনেকগুলো বিক্রিয়া কিন্তু এখানে চলে আসি। ঠিক আছে, তো সেই জন্যে আমি তোমাদেরকে বলবো যে বাবারা, জৈব রসায়ন নিয়ে তোমার ভয় পাওয়ার কিছু নাই। এখন আমি এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এখন তোমরা এইগুলো নিয়ে আগে কি করো? আগে তোমরা এগুলো ভালো করে পড়ো। এখন তোমরা কি বলবা যে স্যার আরও তো কিছু টপিক স্যার বাদ রয়েছে। হ্যাঁ, কিছু টপিক বাদ রয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হলো তোমরা এইগুলো ভালো করে যদি পারো তাহলে ওইগুলো তো চুনোপুটি, ওইগুলো তোমরা এমনিতেই পারবা। তোমরা আগে যদি এইগুলো ভালো করে কমপ্লিট করো তখন দেখবা নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে যে হ্যাঁ আমি তো এখন জৈব রসায়নটা পারি, হ্যাঁ আমি তো এটা পারি ওইটা পারি। যখন দেখবা একটা দুটো প্রশ্ন তুমি পারতেছো না বা তোমার এখানে ওইখানে একটু করে প্রবলেম হইতেছে, তখন তুমি কি করবা? তখন তুমি একটু করে দেখে ফেলবা। পরে একটা সময় দেখবে কি এই জৈব রসায়নের এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নটা তুমি পারো না। ঠিক আছে, তাহলে আমরা ঠিক এইভাবে একটা করে
এই যে আমি কতগুলো ক্লাস দিলাম এখানে, তো 1 2 3 4 মানে এইভাবে তোমরা কী করো সিরিয়াল করে, যদি তোমরা এটাকে রাখো তাহলে এটাকে রাখবো হচ্ছে 9 নম্বরে, বিক্রিয়াগুলো তুমি সবার শেষে রাখবা এবং প্রত্যেকটা পড়াকে তোমরা এইভাবে গুছাইবা। আর যখন পড়বা তখন একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমার যে খাতাটা আছে সেই খাতার মধ্যে কিন্তু তুমি জৈব রসায়ন নিয়ে আলাদাভাবে একটা নোট করবা, কারো হাতের লেখা নোট না, নিজে নোট করবা। আমি বলবো প্রত্যেকটা সাবজেক্টে, শুধু কেমিস্ট্রি না, শুধু জৈব রসায়ন না, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের যখন তুমি নোট করবা, হ্যাঁ তুমি হয়তো অন্য কারণ থেকে তুমি হেল্প নিতে পারো, কিন্তু অন্য কারো নোট তুমি ঢালাওভাবে ফলো করবা না, তুমি নিজে নোট তৈরি করবা, তুমি নিজে বসে বসে লিখবা। মনে রাখবা নিজে নোট হচ্ছে সবচেয়ে বেস্ট, ঠিক আছে? এবং তুমি যেভাবে গুছিয়ে লিখতে পছন্দ করো তুমি এইভাবে লিখবা। হয়তো তুমি একটু হেল্প নিতে পারো যে হ্যাঁ ওই ভাইয়ের নোটটা, ওই স্যারের নোটটা একটু ভালো লাগছে, তাহলে তুমি সেখান থেকে হেল্প নিতে পারো, কিন্তু যা করার নিজেই করতে হবে এবং নিজে নোট করবা। এতে করে কি হয়, তোমার এই নোটটা যখন তুমি নোট একবার তৈরি করে ফেলবা, পরে আর পিছনে ফিরতে হবে না, জাস্ট দেখবা, একটু পড়বা, আর পরীক্ষা যায় সেটা মনে করো যে ধুমধাম লেখা শুরু করবা, ঠিক আছে? তাহলে তোমরা ঠিক এইভাবে পড়ো। এখন এই টপিকগুলোর মধ্যে তোমাদের কোন জায়গায় তোমাদের প্রবলেম আছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে ওই প্রবলেমগুলো নিয়ে ক্লাস দিতে এবং তোমাদেরকে টোটাল জৈব রসায়নটা অলরেডি কমপ্লিট করে দিতে, ঠিক আছে? অলরেডি বলতে আমি অনেকগুলো টপিক অলরেডি কমপ্লিট করে দিয়েছি, কিছু টপিক বাদ আছে। আর তারপর যদি তোমাদের এর মধ্যে কোনো টপিক তোমাদের জানতে ইচ্ছা করে যে স্যার ওইটা আমি কীভাবে পড়বো বা তোমার প্রবলেম হয়, তাহলে আমি ছোটো করে ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে তোমরা কী করবা, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।